পরিষদ সম্মানিত সভাপতি আমাদের বীর আবুল কাশেম মহোদয় সহ এই পরিষদের সম্মানিত সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, যার আলোচনা বা যার বক্তব্য আমরা যে সবসময় শুনতে পাই, তার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমি অত্যন্ত আনন্দিত আমাদের চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান বিভাগের যেমন মুন্সি আবুল সাইদ উপস্থিত হয়েছেন আমাদের এখানে হিসেবে। পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একদমই যারা সাহিত্য অনুরাগী, যাদের জগৎটা আসলে অন্যরকম, যাকে আমার কাজের সাথে একেবারেই মেলে না, আমি বলবো আমাদের সারাদিন মানে এই পৃথিবী যত জাগতিক যত কাঠখোট্টা যত জিনিস আছে, আইন কানুন, কে কার কি সমস্যা, কে কার বিরুদ্ধে কার কি অভিযোগ, এগুলো নিয়ে সারাদিন আমাদের শুনতে হয়, ব্যবস্থা নিতে হয়, কাজ করতে হয়। তো দিনের শেষে এই ধরনের আয়োজন আসলে আমাদেরকে বা আমাকে বিশেষ করে অত্যন্ত প্রশান্তি দিয়েছে আমি বলবো। এবং আমরা অনেকের কথা শুনলাম, দুজনের কথা শুনলাম, এবং অনেকে আমার পরিচিত মুখ আছেন যারা আমি এর আগে ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যারা সাহিত্য অনুরাগী হিসেবে যাদেরকে আমরা পেয়েছি। তো আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার খুব বেশি তাদের পড়া তো হয়েছে, কিন্তু আমি যদি এরকম বলতে চাই আসলে আমার পক্ষে হয়তো খুব গুছিয়ে বলা সম্ভব হবে না। শুধু এতটুকুই বলবো, আমাদের বাংলা সাহিত্য ছাড়িয়ে আমার মনে হয় যদি আসলে সঠিকভাবে যদি প্রচার হতো বা পৃষ্ঠপোষকতা যদি হতো, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই নোবেল প্রাইজ পেয়েছেন, পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বিষয়গুলো যদি সেরকম প্রচারিত হতো, আমার মনে হয় তিনি অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্যই তিনি তার স্বীকৃতি পেতেন। তবে আমাদের সাহিত্যে কিন্তু আসলে রবীন্দ্র এবং নজরুল দিয়ে আমার মনে হয় 100% যদি আমরা ধরি, 100-এর উপর ছাড়িয়ে 200% কিন্তু তারাই দিয়ে গেছেন আমি বলবো। অন্যান্যরা আসলে অনেক ভালো সাহিত্যিক বা কবি বলেন, তারা সকলে কিন্তু ছিলেন, কিন্তু আমরা কিন্তু সবসময় সেই আবহমান কাল ধরে কিন্তু আমরা রবীন্দ্র এবং নজরুলে কিন্তু আমরা আসলে ভুল হয়ে আছি। আমরা কিন্তু এমন কোনো সেক্টর নাই বা এমন কোনো আবেগ বা এমন কোনো অনুভূতি নাই যেটা রবীন্দ্রনাথ ঠাকুর স্পর্শ করেন না, তার গান, তার কবিতা, তার গল্প, তার উপন্যাস। পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয়, যদিও বিদ্রোহী কবি হিসেবেই তিনি বেশি পরিচিত, কিন্তু তারপরও তার যে কিছু অল্প সংখ্যক কিছু উপন্যাস আছে, যদি কেউ পড়ে থাকেন আমার মনে হয় আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। স্বল্প পরিসরে তিনি অসাধারণ রচনা আছে। পাশাপাশি তার অন্যান্য অনেক কবিতা আছে, গজল আছে, গান আছে, শ্যামা সঙ্গীত আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার ভাবনা আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার বিচরণ আছে। অথচ আমরা যদি তাদের ব্যাকগ্রাউন্ড যদি জানতে চাই, তাদের শিক্ষা, তাদের পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই জমিদার পরিবারের সদস্য ছিলেন, কাজী নজরুল ইসলাম সেই সুযোগটা পাননি। কিন্তু আসলে একটা জিনিস আমরা বুঝতে পারি যে মেধা যদি কারো থাকে বা কারো যদি প্রতিভা থাকে, সে যদি লেগে থাকে, তাহলে কিন্তু তার আসলে প্রতিভা বিকশিত হওয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু দরকার নেই। সে যে কোনো অবস্থানে থেকেই বা যে কোনো জায়গায় থেকেই কিন্তু তার প্রতিভাটা থাকে, সে কিন্তু বিকশিত করতে পারে। তো আমাদের আশা থাকবে যে আমরা শুদ্ধভাবে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে রচনা, গান, কবিতা, যাই বলি না কেন, নাটক, প্রত্যেকটা জিনিসই যেন আমরা সুন্দরভাবে আমরা যেন আয়ত্ত করতে পারি, কোনো ধরনের বিকৃতি যেন আমাদের মধ্যে না আসে। আমরা কিন্তু অনেক সময় দেখেছি বিভিন্ন সময় তাদের গান বিভিন্নভাবে গাওয়ার চেষ্টা করা হয়েছে বা কেউ কেউ গাচ্ছে, অনেকে এটাকে পজিটিভভাবে দেখছে, কেউ কেউ নেগেটিভভাবে দেখছে। তো আমার মনে হয় একটা নির্দিষ্ট কাঠামোর ভেতরে থেকে যতটুকু পরিবর্তন না করলেই নয়, ততটুকু বাইরে আসলে পরিবর্তন করলে কিন্তু আসলে আসল যে মাধুর্য সেটা কিন্তু আসলে নষ্ট হয়। তা আমরা চাইব যে সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের আসলে অনেক বেশি জানতে হবে, তাদের রচনাগুলো সম্পর্কে আমাদের নিয়মিত অধ্যয়ন করা প্রয়োজন, গবেষণা হওয়া প্রয়োজন, পাঠচক্র হওয়া প্রয়োজন। আমি চাইবো আমাদের আলোচনাতে এই যে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, তারা যে তাদের প্রথম যে আয়োজন আমি বলবো,
এই আয়োজনে তারা যে আজকে যে রবীন্দ্র এবং নজরুলকে নিয়ে তারা যে আয়োজনটি করেছেন, পাশাপাশি আমাদের জেলা থেকে আমাদের আলোচক মহোদয় এসেছেন। আমার মনে হয় এর মাধ্যমে আমাদের আলমডাঙ্গাতে আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা একটি নবজাগরণ সৃষ্টি করতে পারবো এবং আমরা চাইব আমাদের যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে তারা এই সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ব্যানারে এসে তারা যাতে নিয়মিত তাদের কার্যক্রমটি পরিচালনা করতে পারে এবং পাশাপাশি উপজেলা প্রশাসনের যে কোনো উদ্যোগে তারা পাশে থাকবে আমাদের এবং আমরাও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদকে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের পৃষ্ঠপোষকতা করার জন্য। এবং আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, আমাদের আরো চমৎকার আলোচক কিন্তু যারা আছেন, যারা রবীন্দ্র নজরুল নিয়ে তারা বিষয়ে আলোচনা করেন, যারা গবেষণা করেন, যারা পড়েন, যারা ভাবেন, তাদের কথা আমরা শুনবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমি বিদায় দিচ্ছি। দিকপাল কবি দিকপাল বলছে এই জন্য যে তাদের আবির্ভাবের ফলে বাংলা কাব্য, বাংলা কথা সাহিত্য, বাংলা নাটক সাহিত্য, বাংলা উপন্যাস সাহিত্য, বাংলা গীতি কবিতা সাহিত্য, বাংলা প্রবন্ধ সাহিত্য একটা নতুন নতুন দিক উন্মোচিত হয়েছিল। এই জন্যই আমরা এই দুইজনকে বাংলা সাহিত্যের দিকপাল হিসেবেই আখ্যায়িত করে থাকি। তো যেহেতু আজকে দুইজনের সম্মিলিতভাবে এই আয়োজন এবং আলমডাঙ্গার এই আয়োজনে আমি প্রথমে দুজন কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে ব্যক্তি সম্পর্কে একটু আলোচনা করে পরবর্তীতে আমরা আলোচনায় দুজনকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের দেখা হওয়ার আগেই কাজী নজরুল ইসলাম রবীন্দ্র ভক্ত হয়ে উঠেছিলেন। যখন তিনি বর্তমানে শেয়ারসন স্কুলের ছাত্র ছিলেন, সপ্তম শ্রেণীর ছাত্র, এই সময়ে তিনি রবীন্দ্রনাথের অনেক বড় বড় কবিতা মুখস্থ করে ফেলেছিলেন। তাই স্কুলের শিক্ষকরা কাজী নজরুল ইসলামকে বলতেন হাফিজি রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতার মুখস্থকারী। এরপরে কাজী নজরুল ইসলাম একদিন মাঠে ছাত্রদের সাথে, বন্ধুদের সাথে কথা বলছেন। একটা সমবয়সী কিশোর রবীন্দ্রনাথকে নিয়ে অনেক আপত্তিকর কথাবার্তা বলছিলেন। কিশোর কাজী নজরুল ইসলাম তার এই বন্ধুর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার কারণে একটা ইট তুলে ওই কিশোর বন্ধুকে তিনি আঘাত করেছিলেন এবং ইটের আঘাতে কিশোর বন্ধুর কপালটা একটু কেটে যায় এবং রক্তাক্ত হয়। এই কিশোর বন্ধুর বাবা ছিলেন অত্যন্ত জেদি মানুষ। তিনি কিশোর আদালতে কাজী নজরুল ইসলামের নামে কেস করে দিয়েছিলেন এবং এই কেসটা বেশ কিছুদিন চলেছিল। এই কেসে যেদিন রায় ঘোষণা হয় সেদিন নজরুল ইসলাম কিন্তু সাজা ভোগ করেছিলেন। সাজাটা কতটুকু? সাজাটা হচ্ছে ওই কোর্টটা যতক্ষণ চলবে, আদালতটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তাকে ওই আদালতে অবস্থান করতে হবে। এই সাজাটা দেওয়া হয়েছিল কাজী নজরুল ইসলামকে। অতএব কাজী নজরুল ইসলাম জীবনে যে ৩-৪ বার জেল কেটেছেন, এই প্রথম জেলটায়, প্রথম সাজাটাই পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে। এরপরে কাজী নজরুল ইসলাম, আপনারা জানেন তার ঘটনাবহুল জীবন। তিনি ত্রিশালে চলে আসেন, ত্রিশাল থেকে আবার কলকাতায় ফিরে যান। এরপরে তিনি ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগদান করেন। সেনাবাহিনীতে সদস্য হিসাবে থেকে চলে যান করাচিতে। করাচিতে প্রায় ২ বছর অবস্থানকালে তিনি আবার ফিরে আসেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে। এই প্লাটুন ভেঙে দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে ওঠেন তৎকালীন নিখিল ভারত কমিউনিস্ট পার্টির প্রধান কমরেড মোজাফফর আহমেদের দেশে তিনি চিরকুমার ছিলেন। কমরেড মোজাফফর আহমেদের দেশে যখন তিনি ওঠেন, এই সময় কমরেড মোজাফফর আহমেদ আমার দেখা নজরুল নামক স্মৃতিচারণ গ্রন্থে বলছেন যে আমি দেখলাম একদিন সন্ধ্যার পরে এই কিশোর পার হওয়া এই দগ্ধকে তরুণটি একদিন রাত্রে খাতা এবং পেন্সিল নিয়ে টেবিলে বসে গেল। বলছে আমি ৩ বার রাত্রে উঠেছি এবং ৩ বারই আমি দেখেছি
নজরুল যেন কি লিখছে। তারপরে ভোরবেলা আমাকে বললেন আমি একটু বাইরে থেকে আসছি। এরপরে সে যে কোথায় গেল আমি জানতে পারিনি, পরে তার কাছ থেকে শুনেছিলাম যে ঘটনাটা এমন ঘটেছিল। তো সারা রাত ধরে তিনি একটা কবিতা রচনা করলেন। কবিতা রচনা করে অতি প্রত্যুষে তিনি চলে গেলেন জোড়াসাঁকো। জোড়াসাঁকো যে তিনি ওই জোড়াসাঁকো ফটক পার হলেন, জমিদার বাড়ির ফটক পার হলেন। ফটক পার হয়ে তিনি বলছেন, গুরুদেব গুরুদেব আমি আপনাকে হত্যা করবার জন্য এসেছি, আমি আপনাকে হত্যা করবার জন্য এসেছি। রবীন্দ্রনাথ অত্যন্ত ভোরে উঠতেন এবং প্রাতরাশ মানে আমরা যখন একবার প্রচুর পরিমাণে নাস্তা করি, রবীন্দ্রনাথ তখন নাস্তা করতেন না। উনি চিরকাল পানি খেতেন এবং স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন খুব। উনি ওই সামান্য চিরকাল পানি খেয়ে দোতলার যে জমিদার বাড়িতে দোতলা সেই করিডোরটা সেই বারান্দায় তিনি হাঁটছিলেন। এমন সময় একটা ধুতি এবং ফতুয়া পরা তরুণ কেবল গোপে রেখা দিয়েছে এমন একটা তরুণ বলছে যে আমি আপনাকে হত্যা করবার জন্য এসেছি। উনি কিছুটা ভীত সন্ত্রস্ত হলেন এবং ওর থেকে ওই ছেলেটার থেকে তাকিয়ে দেখলেন হাতে একটা পেন্সিল আছে, কয়েকটা সাদা কাগজ আছে, আর আস্তিনের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন যে ছুরি টুরি বা অস্ত্র কিছু নেই। তিনি চিন্তা করলেন আর যাই হোক হত্যা করার জন্য হয়তো আসেনি। তিনি দোতলার থেকে নেমে আসছিলেন। নেমে এসে যখন শেষ সিঁড়িটা, সেই সময় শেষ সিঁড়িতে যখন তিনি পা দিলেন তখন বললেন, গুরুদেব আমি আপনাকে হত্যা করবার জন্য এসেছি। তখন কিভাবে বলছে শোনেন। শুরু হয়ে গেল, বলবীর বলুন কত মমসী শির রেহারি আমারই নতসী ঐশী ভাবি মাত্রে বলবীর বড় মহাবিশ্বের মহাকাশ বাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক দুলুক ভেটিয়া খোদার আসনা আরস ভেটিয়া বসিয়াছি ছিল বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মমললাতে রুদ্র ভগবান জনে রাজ রাজ শ্রী বলবীর। এমন শুরু হলো এবং 142 লাইনের কবিতাটা যখন শেষ হচ্ছে, যখন বলছে আমি পরশুরামের কত উদ্ধার নিক্ষুদ্র করিব বিশ্ব, আমি শান্তি শান্তুদার, আমি হর বলরামের স্কন্ধে আমি রূপাই ফেলিব অধিক বিশ্বে, অবহের নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খড়গ কৃপান তীব্র অনুভূতি করিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভেলু ভগবানকে ডেকে দিই পরচিহ্ন, আমি স্রষ্টা সুরাম সত্তা পানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভেলু ভগবানকে ডেকে দেব পরচিহ্ন, আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন, আমি চিরবিদ্রোহী নেই, আমি বিশ্ব ছাইয়া উঠিয়াছি একা চিরহুন্নসী। এই যখন কবিতাটার একটা শেষ স্তবক এসেছেন, এই সময় প্রায় অশীতপর বলবো না, প্রায় পৌরত্বকে অতিক্রম করে বাথরুমকে চলে গেছেন। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ঘটনা আমি বলছি। এই সময় এই রবীন্দ্রনাথের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। তিনি কবিতাটা শেষ হওয়ার সাথে সাথে এই তরুণকে বুকে জড়িয়ে ধরে বললেন, সত্যিকারের অর্থে আজ আমি এমন একটা কবির আগমনী বার্তা পদধ্বনি শুনলাম যে সত্যিকার অর্থে আমাকে বাংলা সাহিত্যে হত্যা করবার মতো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই যে স্বীকৃতি দিলেন কাজী নজরুল ইসলাম, এটাই কবির সাথে দুই কবির সাথে প্রথম সাক্ষাৎ। যদিও আমি আবারও বলছি, তথ্য এবং প্রযুক্তির যুগ, অনেক জায়গায় এই কথাবার্তা রেকর্ডিং হচ্ছে। আমাকে যদি বলেন যে আপনি কোন জায়গা থেকে তথ্য এবং প্রমাণ সহ বলছেন, এ বিষয়ে একটু তর্ক এবং দ্বিমত আছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি পত্রিকায় আমি এই প্রসঙ্গটা দেখেছি এবং এর পক্ষে এবং বিপক্ষে মতামত দুটোই আছে। অতএব আমি একেবারে দালিলিক প্রমাণ ছাড়া কোনো কথা বলে এই তথ্য ও প্রযুক্তির যুগে বিতর্কের সৃষ্টি কোনোভাবেই করব না। এরপরে আদান হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলবেন এরপরে কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল ছন্দের জাদুকার সত্যেন্দ্রনাথ দত্ত অল্প বয়সে 39 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণ করলে তাকে নিয়ে কলকাতায় একটা শোক সভার আয়োজন করা হয়। এই শোক সভায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমন্ত্রিত অতিথি ছিলেন কাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি যথারীতি তার আসনে সমাসীন ছিলেন
কাজী নজরুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের বেঞ্চে বা চেয়ারে বসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে ডাকলেন, এই তুমি আমার সামনে চলে এসো। তো প্রধান অতিথিকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছিল ওই দিন। ওই ফুলের মালাটা রবীন্দ্রনাথ ঠাকুর তার গলাতে খুলে নজরুল ইসলামকে পরিয়ে দিয়ে বললেন, এই ফুলের মালা যথার্থ পাওনাদার তুমি, তোমাকেই আমি এই ফুলের মালাটা পরিয়ে দিলাম। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো উপন্যাস 1930 থেকে 34 সালের মধ্যে চলচ্চিত্রায়িত হয়েছিল, একটি ঘরে বাইরে, অপরটি গোরা। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটো সিনেমার, এই দুটো চলচ্চিত্র রূপদানের উপন্যাসের সুর সঙ্গীত সুরকার হিসেবে নির্ধারণ করেছিলেন কাজী নজরুল ইসলামকে, এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন এবং প্রত্যেকটা গানে কিচ্ছু তিনি বলে দেননি। প্রত্যেকটা গানে নজরুল নিঃসন্দেহ সাফল্যের সাথে রবীন্দ্রসঙ্গীতের উপরে সুরারোপ করেছিলেন এবং নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি শান্তিনিকেতনে থাকো, তুমি এখানে সঙ্গীত শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করো। নজরুল ছিলেন একটু বৈঠকি মেজাজে, মানুষের ভিতরে থাকতে ভালোবাসতেন, বদ্ধ বিধিবদ্ধ জীবন তার কখনোই ভালো লাগেনি। একদিন কাউকে কোনো কিছু না বলে তিনি শান্তিনিকেতন থেকে চলে আসলেন। এই যে দুটো সিনেমায় তাকে সুরারোপ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, একদল লোক এটাকে মেনে নিতে পারলেন না। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি করে নজরুল ইসলামের মতো একটা তরুণকে দিয়ে এত বড় একটা সিনেমা সুরারোপ করলেন? কাজী নজরুল ইসলাম বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি যথেষ্ট জানি, আমি যথেষ্ট বুঝি এই ছেলের কি অগ্নিস্পর্শী প্রতিভা আছে, অতএব আমার বোঝার কোনো সমস্যা নেই। এরপরে আনন্দময়ীর আগমনী নামক একটা বিখ্যাত কবিতা রচনা করলেন কাজী নজরুল ইসলাম। এই কবিতায় তিনি রূপকের অন্তরালে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারী বলে গালিগালাজ করলেন। প্রথমে ব্রিটিশ সরকারের আপনারা এই কথা বুঝতে পারেননি যে ঘটনাটা কি, পরে তাকে বুঝিয়ে দেওয়া হলো তাদেরকে যে না, এই সমস্ত বাঘ, শিয়াল, সিংহ বলে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে। অসম্ভব লক্ষ্য হয়েছে। তো ওনার বড় বেটার বউ উমা কালী, উনি বললেন যে দাদা চশমাটা খুলে রাখবো, চশমাটা খুলে রাখবো, উনি আমার নিজের দেখা করি। এবং তিনি আরও কথা বলছেন। আমাদের সঙ্গে রাজশাহীর একজন ছিল, ওর নাম জিল্লুর রহমান, আর চিটাগের একজন ছিল অমরনাথ। উনি গান গাইলেন দুইটা গান, একটি ফুলের ব্যবসায় নীরব, আরেকটি গান গাইলেন এত জল ও কি যেন যে এবং আমার আরো সৌভাগ্য হয়েছে উনি যখন, এবং আরো একটি সৌভাগ্য হয়েছে যে বাংলা একাডেমির একটি অনুষ্ঠানে যেদিন কবি নজরুলকে মঞ্চে বসিয়ে অনুষ্ঠান করে, সেই দিনটাও আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল দর্শক। সুতরাং আর কবি নজরুল কি ছিল সেটুকু সিনেমাদের সামনে কবি রবীন্দ্রনাথের বাড়ি গিয়েছিলাম যোগাযোগ বাড়ি, এখানে তো যাই কিন্তু কেন যেন মন ভালো লাগে, কারণ ওই যে ঠাকুর বাড়ি লাগে না, সেখানকার আমাদের যে স্বপ্নের জায়গাটি কবি রবীন্দ্রনাথের, কেন যেন ওই জায়গাটা আমি খুঁজে পাই নাই। কেন পাই নাই সে আলোচনা একটু আমি করব না। এবং এই দুজন কবি কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্য অঙ্গনে, সঙ্গীত অঙ্গনে, সেটুকু মধ্যে অবস্থায়। তবে আমাদের হৃদয়ে ঠিক গভীর, আমাদের বয়সী যারা তারুণ্য এখন যারা আছে, তাদের মুখে ঠিক এই জায়গাটায় কবি নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে। এবং আমি কবি রবীন্দ্রনাথ নজরুলের ওই যে বর্তমানের চুরুনিয়া, ওখানের একটি অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং সেই যে পুকুর, মসজিদ এবং যে জায়গাটায় বসে ওই মাতৃভাষাইতে যে রক্ত রুমে আজান দিতে, ওই জায়গাগুলোও দেখার সৌভাগ্য হয়েছে। ওই জায়গা থেকে একজন মানুষ কি করে এত চমৎকার লিখতে পারে, শব্দচয়ন করতে পারে, আমি মনে করি যে এটা গল্পের ছড়া আর কিছু হতে পারে।
এখন আমি এই জায়গাটা যাবো না। আজকে আমি সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ কেন করেছি এইটুকু একটু ব্যাখ্যা। আমরা যারা এখানে বসে আছি আমরা প্রায়শই বলি আমাদের সংস্কৃতি অসৎ হয়ে যাচ্ছে, আমাদের সংস্কৃতি অসৎ হয়ে যাচ্ছে, আমাদের গান আজকে আর সেই গানগুলি বাজে না, আমরা বলি। কিন্তু এইটাকে কিভাবে আমাদের শিকড়ের সন্ধানটা করব, এই জায়গাটা করে যেন আমরা নিজেরা তৈরি করতে পারি না। তো আলোকলেখা যারা আমার বয়সী বা যারা আলোকলেখা আছে এরা জানে যে ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে আলোকলেখা একটা অনন্য দৃষ্টান্ত ছিল। আমি সত্যি প্রধান অনন্য করতে চাই, এই যে আপনার বাড়ির পাশে যেটা ভেঙে ফেলেছে এখানে একটা ভালো ঘর ছিল, আপনি থাকতে চাই। আমরা এখানে